সপ্তাহের আলোচিত নানা ঘটনার প্রবাহ নিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমরা শুরুতে একটু দেখে নিতে চাই এই সপ্তাহের আলোচিত ঘটনাগুলো। সবচেয়ে বেশি যে ঘটনাটি পুরো দেশ এবং বিশ্বের নানা প্রান্ত থেকে দৃষ্টি আকর্ষণ করেছে সেটি নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশনের ডেমোক্রেটিক প্রাইমারিতে জোরান মামদানির জয়, এবং এই জয় পাল্টে দিয়েছে অনেক হিসেব নিকেশ। হেভিওয়েট প্রার্থী অ্যান্ড্রু কুমোকে হারিয়ে মেয়র পদে তার ডেমোক্রেটিক টিকিট মেনে নিতে পারছে না খোদ ডেমোক্রেটদেরই একটি অংশ। দ্বিধা বিভক্ত তাই ডেমোক্রেট শিবির। পরাজিত প্রার্থী কুমো শেষ পর্যন্ত 4 নভেম্বরের সাধারণ নির্বাচনের ব্যালটে নিজের নাম রেখেছেন। আর বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস লড়বেন ইন্ডিপেন্ডেন্ট হয়ে। রিপাবলিকান নমিনেশন পেয়েছেন গার্ডিয়ান এঞ্জেলসের প্রতিষ্ঠাতা কার্টিস সিলোয়া। জটিল এই রাজনৈতিক সমীকরণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা মেয়র অ্যাডামসের পিছনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন রিপাবলিকান মেগা ডোনাররা। দ্য পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান বিলিয়নার জন ক্যাস্টিমিডিস তার সতীর্থ বিলিয়নারদের এরিক অ্যাডামসকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ আরেক বিলিয়নার বিল অকম্যানও জোরান মামদানিকে ঠেকাতে অর্থায়ন করার ঘোষণা দিয়েছেন। এই জন্য প্রয়োজনে রিপাবলিকান প্রার্থীকে নির্বাচন থেকে প্রত্যাহার করার পরিকল্পনা করছেন রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্করা। এদিকে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলোয়া বলেছেন, মৃত্যুর পর 6 ফুট মাটির নিচে পাঠানো না পর্যন্ত তিনি নির্বাচন করবেন। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র এরিক অ্যাডামসের সাথে জোট করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যঙ্গ করে বলেন, সিলোয়া দিনের বেলা মেয়র আর অ্যাডামস রাত 12টার পর মেয়র। এমন কোনো চুক্তি হলে তিনি রাজি। আমরা ইরানের ইস্যুতে দৃষ্টি ফেরাতে চাই। পারমাণবিক বোমা তৈরির জন্য ইরান আগামী কয়েক মাসের ভেতরেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 21 জুনের বিমান হামলায় তেহরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়নি। একই দিন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি স্পষ্ট জানিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হওয়ার অস্তিত্বের সংকট কাটিয়ে উঠেছে তেল আবিব। এদিকে ইরানের হামলার ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন ফাঁসের জন্য ডেমোক্রেটদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি ইরান বিষয়ক ভুয়া সংবাদ প্রচারের জন্য গণমাধ্যমের সমালোচনা করেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিতে সন্দেহ প্রকাশ করেছেন সেনেট মাইনরিটি লিডার হাকিম জেফরিস। রবিবার এবিসি নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতির সমালোচনা করেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে সেনেটে প্রধান 2 দলের আইন প্রণেতাদের মধ্যে তুমুল বিতর্ক চলছে। রবিবার রাতভর এই ম্যারাথন বিতর্ক চলবে বলে ধারণা করা হচ্ছে। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেয়া 4 জুলাইয়ের সময়সীমার মধ্যে বিলটি পাশ করতে বদ্ধপরিকর রিপাবলিকানরা, অন্যদিকে তা বিলম্বিত করতে সব রকম কৌশল অবলম্বন করছেন ডেমোক্রেটিক সেনেটররা, যার অংশ হিসেবে 940 পৃষ্ঠার বিলটি ক্লার্কদের পড়ে শোনাতে বাধ্য করেন তারা, যাতে প্রায় 16 ঘন্টা সময় লেগে যায়। পরে সেনেট ফ্লোরে দেয়া বক্তৃতায় মাইনরিটি লিডার চাক শুমার বলেন, দেশের ইতিহাসে এটাই সবচেয়ে ব্যয়বহুল বিল। রিপাবলিকানরা এই বিলের প্রকৃত ব্যয় আড়াল করছেন বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে রিপাবলিকান সেনেটরদের দাবি দেশের অর্থনীতিকে আরো স্থিতিশীল ও শক্তিশালী করবে এই বিল। কতটা শক্তিশালী করবে সেসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনা, এবং আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং কলাম লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনাকে দিয়ে যে প্রশ্নটি শুরু করতে চাই সেটি হলো, অনেক দূরে আছেন নিউ ইয়র্ক থেকে আপনি। অনেকে মনে করছেন জোরান মামদানির এই বিজয় নিউ ইয়র্কের আভ্যন্তরীণ বিষয়, আবার অনেকে মনে করছেন না, এটি ডেমোক্রেটিক মডেল হতে পারে। সামনে নির্বাচনগুলোতে ডেমোক্রেটরা জোরান মামদানি যেভাবে জোয়ার তুলেছিলেন জনসমর্থনের, সেই মডেলটা ফলো করতে পারেন। আপনার কাছে যে প্রশ্ন সেটি হলো, রিপাবলিকানরা তো মানছেন না জোরান মামদানিকে, অনেক ডেমোক্রেটরাও মানছেন না। জোরান মামদানি শেষ পর্যন্ত, অর্থাৎ প্রাইমারিতে তিনি জোয়ার তুলেছেন ঠিকই, শেষ পর্যন্ত তিনি জয়ের বন্দরে কতটা পৌঁছতে পারবেন বলে আপনি ধারণা করছেন? আমি দূর থেকে বলছি, আমার চেয়ে অনেক বেটার, আমার খুবই তার কাছেও জানবো হাসান ফেরদৌস আরো সুন্দর করে বলতে পারবে। কিন্তু আমি দূর থেকে যেটা দেখছি সেটা আমি বলবো, এটা আমার একদম নিজস্ব মতামত, এটা হয়তো ঠিক নাও হতে পারে। আমার যেন মনে হচ্ছে যে জোহরান মামদানি যে বিজয়টা, মানে আসল নির্বাচনে
সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। উনি মানে নির্বাচনে বিজয় লাভ করতে পারবেন এভাবে কিন্তু একদম গ্যারান্টি করে বলা যাচ্ছে না। কারণ আমরা জানি যে এরিক অ্যাডামসের একটা সমর্থক গ্রুপ আছে, তার সঙ্গে যদি রিপাবলিকানরা জয়েন করে এবং বড় কিছু ডেমোক্রেটিক ডোনাররাও যদি তাদের সঙ্গে চলে যায়, তার সঙ্গে চলে যায়, তাহলে কিন্তু নির্বাচনটা কোন দিকে যায় এটা কিন্তু বলা দারুণ কঠিন। আরেকটা যে আপনি বলছেন যে এটা কি একটা ডেমোক্রেটিক মডেল হবে কিনা, আমি মনে করি ইট ইজ এ ব্যাড ডেমোক্রেটিক মডেল। কারণ ডেমোক্রেটিক পার্টি ধীরে ধীরে আমরা দেখছি, এই যে আমি এখানে অনেক বছর ধরে আছি 1977 থেকে, তারপর থেকে আমরা দেখছি যে ড্রিফটিং হচ্ছে, যে ডেমোক্রেটিক পার্টি যে মেইন স্ট্রিম আমেরিকান সিটিজেন যারা আছে তাদের কাছ থেকে আস্তে আস্তে এটা দূরে সরে যাচ্ছে। এবং এই মামদানিকে যদি তার মডেলটাকে গ্রহণ করা হয়, তাহলে এই ড্রিফটিংটা আরো গভীরে চলে যাবে, আরো আরো প্রোফাউন্ড হয়ে যাবে, এবং সেটা ডেমোক্রেটিক পার্টির জন্য খুব একটা মঙ্গলজনক নয়। আপনি লক্ষ্য করে দেখুন যে তার যে চিন্তাধারাগুলো যেগুলো উনি বলেছেন যে উনি কি কি জিনিসগুলো করবেন, হ্যাঁ, তার ওরিয়েন্টেশনটা হলো সোশ্যালিস্ট ওরিয়েন্টেশন। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে এর জন্য যে খরচটা পাবে, কস্ট, হাউ কুড ইউ ম্যানেজ দ্যাট কস্ট? তাহলে তাকে উনিও সেটা বলেছেন যে খুব ধনীদেরকে উনি ট্যাক্স বসাবেন আরো বেশি। তাই যদি করে, আপনি চিন্তা করে দেখুন, আমি একটা এক্সাম্পল দিলাম, এই একটা এক্সাম্পল যে নিউ ইয়র্কে যে ওয়াল স্ট্রিট যেখানে আছে, যে বিভিন্ন বড় বড় স্টক এক্সচেঞ্জ গুলো ওখানে ট্রেডিং হয় এবং এদের অ্যানালিস্ট এবং অন্যরা থাকে, এরাই কিন্তু নিউ ইয়র্কে অর্থনীতির প্রাণকেন্দ্র। এদের উপরে যদি আপনি আরো ট্যাক্স বাড়িয়ে দেন, আর এরা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা নিউ ইয়র্কে থাকবো, চিন্তা করে দেখুন এদেরকে গ্রহণ করার জন্য কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে টেক্সাস এবং অন্যান্য অনেক স্টেট, ফ্লোরিডা এবং অন্যান্য অনেক স্টেট এদেরকে একদম লুফে নেবে, কারণ তারা তো বিশাল টাকার ব্যাপার নিউ ইয়র্কে নিয়ে আসে। তাহলে নিউ ইয়র্কের অবস্থাটা কি হবে? এটা একটা ব্যাংক্রাফট সিটি হয়ে দাঁড়াবে। আমার মনে হয় না যে মানে জোহরান মামদানি, যাকে আমি রেসপেক্ট করি, ইয়াং ম্যান, 33 ইয়ার্স ওল্ড, সে দারুণ ভালো দেখিয়েছে অ্যাচিভমেন্ট, এবং বিশেষ করে আমার আরো একটু তার প্রতি আছে, আকর্ষণ আছে, যেহেতু সে আমার খুব ফেভারিট মীরা নায়ারের ছেলে। এটা আমার কাছে একটা মানে বিরাট ব্যাপার। আর এবং তার ফাদারও কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর এবং একটা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অফ ইন আফ্রিকার একটা ইউনিভার্সিটি, এবং দুজনেই হার্ভার্ড গ্রাজুয়েট, বাপ মা দুজনেই, এবং এও খুব ভালো শিক্ষিত ছেলে, বাউডিনে গেছে, ওখানে মানে খুব মানে এলিট একটা কলেজের পাশ। এদিক থেকে তার প্রতি আমার একটা সফট কর্নার আছে। কিন্তু আমার মনে হয়, এবং আরো একটা ব্যাপার যে উনি গরিব সাধারণ লোকের জন্য যে ওনার প্রাণ কাঁপে, সেটাও কিন্তু আমি পছন্দ করি। কিন্তু দেখতে হবে হোয়াট ইজ দ্য রিয়ালিটি, প্র্যাকটিক্যালিটিটা কি, এটা কি সম্ভব? আপনি যদি নিউ ইয়র্ক মানে অলরেডি ট্যাক্স বার্ডেন এত বেশি যে কল্পনা করা যায় না। আমি জানি, আমার ছেলে আছে ওখানে, ওয়াল স্ট্রিটে ই করে, হেজ ফান্ডে রয়েছে, এবং আমি জানি যে ওর ট্যাক্সের লাইবিলিটি কত বিশাল। এটা যদি আরো বেড়ে যায়, তাহলে তো মানে এটা তো মানে নিউ ইয়র্কে মানে এরা হয়তো নাও থাকতে চাইছে। আপনি মনে করছেন যে এর ফলে বিরাট ট্যাক্স বেসিসটা চলে যাবে। কাজে আমার যেন মনে হয় যে মামদানির মডেল is not a good model for Democratic Party for future election. অর্থাৎ আপনি মনে করছেন রাজনৈতিকভাবে তিনি উতরে গেলেও অর্থনৈতিক নানা পলিসিতে গিয়ে তিনি হয়তো ঠেকে যেতে পারেন। আমরা হাসান ফেরদৌস আপনার কাছে শুনবো, সেটা হলো শুধুমাত্র রাজনীতি অর্থনীতির পাশাপাশি ডেমোক্রেট শিবিরই তো দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে, তাদের ভোটগুলো অ্যান্ড্রু কুমো কিছু পাবেন, এরিক অ্যাডামস দাঁড়াচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট হয়ে, তিনিও কিছু পেতে পারেন, আবার কার্টিস সিলওয়া আছেন যিনি 2021 সালের নির্বাচনেও প্রায় 27% ভোট পেয়েছিলেন। তারা যদি আবার জোট করে ফেলে মামদানির বিরুদ্ধে, অর্থাৎ নানা আশঙ্কার জায়গাটা থেকে যাচ্ছে। এই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে মামদানি কতটা উতরে যেতে পারেন, কিংবা আসলে তাকে কোন চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে? ধন্যবাদ জুয়েল। আমি তার আগে আমাদের প্রিয় সরোর ভাইয়ের যে বক্তব্যটা, উনি ভয় পাচ্ছেন যে
মিলিয়নিয়াররা দেশ শহর ত্যাগ করবে। মামদানি কি প্রস্তাব করেছেন? আমি কোয়াইট শিওর যে সরল ভাই ভালো করে জানেন না কি প্রস্তাব করেছেন। যে লেভেলে তিনি কর্পোরেট ট্যাক্স ইম্পোজ করছেন তিনি, সেটা হচ্ছে গিয়ে 10.75%, যা কিনা এক্স্যাক্টলি নিউ জার্সির কর্পোরেট ট্যাক্স। রাইট। আমাদের বাড়ির পাশে নিউ জার্সি পারে, আমি পারবো না। এক। 2 নম্বর, তিনি 2% এক্সট্রা চার্জ করছেন তিনি মিলিয়নিয়ারদের। এই শহরের মিলিয়নিয়ার তিনি এক্সট্রা 2% চার্জ করছেন। সর্ব আপনার জানা আছে আমার প্রেসিডেন্ট তার যে বিপুল বাজেট পাশ হওয়ার পথে কত টাকা তিনি আমার ট্যাক্স রিবেট দিচ্ছেন বড় লোকদের, কত টাকা $3 ট্রিলিয়ন হবে ডিফিসিট। $3.3 ট্রিলিয়ন। যদি আমি $3.3 ট্রিলিয়ন এফোর্ড করতে পারি, তাহলে এই $8 বিলিয়ন এফোর্ড করতে পারবো না? মামদানি $8 বিলিয়ন এক্সট্রা রেজ করার কথা বলেছে। এতে আপনি প্যানিক হয়ে যাচ্ছেন? পরে $3.3 ট্রিলিয়ন। কোন আপনাকে তো কোনো প্যানিক দিচ্ছি না আমি। আসলে এটা হচ্ছে টিপিক্যাল রিপাবলিকান প্রোপাগান্ডা। ডোন্ট ট্রাস্ট, ডোন্ট বিলিভ ইন এনি অফ ইট। অফকোর্স উই ক্যান, আমরা অবশ্যই পারি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে। নিউ ইয়র্ক একটা ক্রাম্বলিং সিটি, এই সিটি নিডস টু রিবিল্ড ইটসেলফ। কিভাবে? আমরা জানি আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি ট্রাম্প সাহেব হুমকি দিয়েছেন যে তিনি পয়সা দেবেন না মামদানি মেয়র হলে। উই নো দ্যাট, বাট দিস ইজ আওয়ার সিটি। উই মাস্ট, আমাদের দরকার হলে আমাদের বেল্ট শক্ত করবো আমরা এবং এটাকে বিল্ড করবো আমরা বেটার। কি বলছেন মামদানি? সহজ তিনি কথা প্রস্তাব করেছেন যে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার, প্রত্যেকের অধিকার আছে তাদের বাচ্চার পরিচর্যা পাবার। হোয়াটস রং উইথ দিস? তিনি প্রস্তাব করেছেন যে শহরের বাস ফেয়ার ফ্রি করে দেবেন। পৃথিবীর অনেক দেশেই, ইউরোপের অনেক দেশেই বাস ফেয়ার কোনো পয়সা লাগে না। নিউ ইয়র্কেই আমরা একটা অ্যাটলিস্ট আমার জানার মতে একটা লাইনে আমরা ফ্রি চড়ি। কত পয়সা বাড়তি খরচ হবে যার জন্য এটা পসিবল নয়। তিনি প্রস্তাব করেছেন যে গ্রসারি সরকারি নিয়ন্ত্রণে বিক্রি করা হবে। হোয়াই ইজ দ্যাট ইম্পসিবল? এর কোনোটাই ইম্পসিবল নয়, প্রতিটাই ডুয়েবল যদি তার পাশে আমরা দাঁড়াই। এর মানে এই নয় যে মামদানি সহজে উতরে যাবেন। চ্যালেঞ্জটার কথা তোমাকে আমি বলি, এটা বুঝতে হবে। মামদানির প্রধান চ্যালেঞ্জ তার নিজের দল। এই যে আমাদের সরল ভাই বললেন যে তিনি ড্রিফট করছেন। কার থেকে ড্রিফট করছেন? সোকল মেইন স্ট্রিম থেকে। হোয়াট ইজ মেইন স্ট্রিম? যে পলিটিক্সটা এতদিন পর্যন্ত আমরা মেইন স্ট্রিম ভাবতাম, তা হচ্ছে রিপাবলিকান পলিটিক্স, রিপাবলিকান ভ্যালুজ, রিপাবলিকান ইকোনমিক পলিসিস, রিপাবলিকান পলিটিক্যাল পলিসিস। আর তাকে চ্যালেঞ্জ করছে কে? নতুন প্রজন্ম। এই যে প্রজন্মগত ব্যবধান যেটি সরল ভাই ধরতে পারেননি, তা হচ্ছে এই যে নতুন প্রজন্ম মানছে না এই পুরনো কায়দায়। কেন আমরা দেখলাম উত্থান ঘটছে অ্যালেক্স কর্টেজের? কেন, কি কারণে? তিনি এত পাওয়ারফুল একজন লোককে হারাতে পেরেছিলেন 4 বছর আগে, জোসেফ ক্রাউডিকে। স্বপ্নটা, এই স্বপ্নটা আমাদের সবার স্বপ্ন। তা হচ্ছে কি? একটা বড় বেশি ইগালিটেরিয়ান সোসাইটি, সমতাপূর্ণ সমাজ, যেখানে বড় লোকরা আয় করবে আমার চাইতে 1 লক্ষ গুণ বেশি, তেমন সমাজ নয়। এই ব্যবধানটা কমিয়ে আনা, এবং এটা সববার ড্রিম, এই নতুন প্রজন্মের ড্রিম। এবং এই যে জয়লাভটা করলেন মামদানি, নতুন প্রজন্মের স্বপ্নকে ভর করে। চ্যালেঞ্জ কোথায়? প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ তোমাকে বলি আমি। ইয়েস, 1 নম্বর, সরল ভাইদের কাছ থেকে তিনি প্রচন্ড বাধার সম্মুখীন হবেন, শিওর, এটা কোনো সন্দেহ নেই। দলের ভেতর সম্মুখীন হবেন তিনি, তাতেও সন্দেহ নেই। তার চেয়েও বড় কথা, তিনি সম্মুখীন হবেন জুইশ লবির টাকার উপরে। কারণটা কি? আপনারা জানেন যে মামদানির প্রধান পলিটিক্যাল উইকনেস অথবা স্ট্রেংথ হচ্ছে গাজা প্রশ্নে তার সমালোচনাপূর্ণ অবস্থান ইসরায়েলের সাথে। তিনি শক্ত ভাষায় বলেছেন গাজায় তিনি সুসিসফার চান না, কন্ডেম তিনি করছেন ইসরায়েলকে জেনোসাইডের জন্য। এবং অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ ইউজুয়াল, আমাদের ইহুদি লবি তার প্রতি ক্ষিপ্ত হয়েছে। হবে, মনে থাকতে পারে 4 বছর আগে মনে আছে আমার, এই শহরে একটি বাঙালি মেয়ে কাউন্সিল মেম্বার হওয়ার যে ফাইট করেছিল, শুধুমাত্র ছবি দিয়েছিল পত্রিকায়, প্যালেস্টাইন ছেলেদের বাচ্চাদের সাথে নিয়ে, বাচ্চাদেরকে রক্ষা করতে হবে বলে ছবি দিয়েছিল ফেসবুকে। সে একটি ছবির জন্য সে লোকাল ইহুদি লবির পয়সার কাছে হেরে যায়। ফলে এরা অত্যন্ত পাওয়ারফুল। কিন্তু ইন্টারেস্টিংলি, যারা দেখেছে মামদানিকে তার শেষ দিন, তার ভিক্টরি স্পিচ, কি দেখলাম আমরা?
তার পাশে কে দাঁড়িয়ে তার গলা ধরে আছে কে? তার গলা ধরে আছে ব্র্যাড ল্যান্ডার, একজন ইহুদি, এবং কোয়াইট লাইকলি ব্র্যাড ল্যান্ডার হবেন তার ফার্স্ট ডেপুটি মেয়র, ফার্স্ট ডেপুটি মেয়র, কোয়াইট লাইকলি। ফলে এই যে ইমেজটা যদি এক্সপ্লয়েট করতে পারে মামদানি, যে আমার পাশে কিন্তু দেখো ইহুদি বন্ধু আমার, এবং আমি মুসলমান নই, ও ইহুদি নই, আমরা এই শহরের বাসিন্দা, শহরের নাগরিক, উই ক্যান টুগেদার বিল্ড দিস সিটি, এন্ড আই এম কোয়াইট কনফিডেন্ট ইফ তুমি আমি আমাদের মিডিয়া এবং আমরা সবাই যদি একাট্টা হই, মামদানি ক্যান মেক হিস্ট্রি এন্ড হি প্রবাবলি উইল মেক হিস্ট্রি। মানে আপনি বলছেন যে ডেমোক্রেটদের এই দ্বিধা বিভক্তির পরও তার জয়ের সম্ভাবনা আছে, কিংবা রিপাবলিকান এই শহরে আমি আবার বুঝিয়ে বলি, আমি হয়তো ক্ষিপ্ত হয়ে গেছি, মানে সৌরভ ভাই আমার খুব প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তি, সত্যি কথা হচ্ছে যে আমেরিকা এখনো তৈরি নয়। আমেরিকা যেমন তৈরি নয় একজন 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 নারীর প্রেসিডেন্ট হিসেবে, আমেরিকা এখনো তৈরি নয় একজন প্রকৃত সমাজতন্ত্রের জন্য, এখনো তৈরি নয়। কিন্তু কবে তৈরি হবে? somebody must start the campaign, কাউকে তো স্বপ্ন দেখতে হবে। আমি মনে করি এই স্বপ্নটা দেখা খুব জরুরি, সে পারুক বা না পারুক। যেমন আমি জাস্ট কম্পেয়ার করি, ওবামা মনে করা যায়, আমরা এখন কি বলছি যে মামদানি হচ্ছে নতুন ওবামা। ওয়াই? তিনি একটা রেইনবো কোয়ালিশন তৈরি করছেন, সবাইকে তিনি জড়ো করছেন তার ছাতার নিচে, একটা এক। আর 2 নম্বর, তিনি একটি অধিক সমতাপূর্ণ সমাজ গঠনের কথা বলছেন। আমার মনে হয় যে এই যে স্বপ্ন, এই স্বপ্নকে আমাদের সার্থক করতে হবে, বাস্তবায়িত করতে হবে। এবং চ্যালেঞ্জ আছে, অফকোর্স চ্যালেঞ্জ আছে। ডোনাল্ড ট্রাম্পের মতো লোক অলরেডি তাকে বলে বসেছে কমিউনিস্ট, 100% লুনাটিক বলেছে। স্বপ্ন কারা দেখে? লুনাটিকই দেখে। বলে আই উইল ওয়েলকাম লুনাটিক ড্রিমার লাইক মামদানি। জি, হাসান ফেরদৌস, এই বিষয়ে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটি হলো যে এরিক অ্যাডামস, আমরা জানি তিনি বর্তমান প্রেসিডেন্টের বেশ ঘনিষ্ঠ এবং তার সাথে বেশ ভালো এক ধরনের সমঝোতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান আছে। যদি রিপাবলিকানরা এরিক অ্যাডামসকে এন্ডোর্স করে, রিপাবলিকান ডোনাররা এরিক অ্যাডামসকে অর্থায়ন করে, সেক্ষেত্রে এরিক অ্যাডামস, মামদানি, কুমো দৌরত্বের মাঝখানে এরিক অ্যাডামস বের হয়ে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? শিওর, অ্যাবসলিউটলি। তবে এরিকের চাইতে অনেক বেশি চ্যালেঞ্জ হবে কুমো সাহেব। কুমো সাহেব কিন্তু বলেছেন তিনি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবেন। প্রাইমারিতে জিতেছেন মামদানি মূলত তরুণদের ভোটের উপরে, এতে নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই। বিপুল সংখ্যক তরুণ ভোট দিয়েছে, স্পেশালি আরডি ভোটিং এ, কেমন। এবং আমরা কি জানি, তরুণরা বেশি ভোট দিতে যায় না। তরুণরা কখনোই 25-30% বেশি ভোট দিতে যায় না, কেমন। আমরা যারা অভিবাসী তারাও খুব সমর্থন দিয়েছি। আমাদের ভোটের রেট 7-10% আমাদের ভোটে প্রাইমারিতে, জাতীয় নির্বাচনে বড় জোর 15-20%। ফলে আমাদের শুধুমাত্র আমাদের ভোটে জিতবেন না মামদানি, তাকে ভোট আনতে হবে কোত্থেকে? মেইনলি আফ্রিকান আমেরিকান হিস্প্যানিকের কাছ থেকে। এখন চ্যালেঞ্জটা হবে এই যে এই ভোট তো 4 ভাগে ভাগ হয়ে যাবে। মামদানি সাহেব, কার্টিক সিলভা সাহেব, কুমো সাহেব এবং এরিক অ্যাডামস সাহেব, এই 4 ভাগে ভাগ হলে কত পার্সেন্ট ভোট মামদানি পান? রাফলি 30%, মেবি 35%। ফলে তার ক্যাম্পেইনের মূল বক্তব্যটি হবে এই, আমি তাকে বললাম, ব্র্যাড ল্যান্ডার্সকে কাঁধে কাঁধ রেখে তিনি বলবেন আসুন আমরা একসাথে মিল করি, সবাই মিলে। এই বক্তব্যটা রেজোনেট করবে কিনা আমি জানি না, কিন্তু করতে পারে। কারণ আমি মনে করি এই শহর, আমেরিকা হয়তো নয়, এই শহর তৈরি পরিবর্তনের জন্য। আই এম কনফিডেন্ট যে এই শহর পরিবর্তনকে এমব্রেস করবে। এবং তিনি কিছুটা বলেছেনও, তার বিজয়ী বক্তব্যে তিনি বলছিলেন যে এন্ড্রু কুমোকে যারা ভোট দিয়েছেন আমি তাদেরও মেয়র এখন। তার মানে তিনি সব ডেমোক্রেটদেরকে একসঙ্গে কিংবা সব নাগরিকদেরকে একসঙ্গে নিয়ে এগোতে চান। প্রফেসর ডক্টর মোস্তফা স্যার, আপনার কাছে প্রসঙ্গ পাল্টে ইরান ইস্যুতে যেতে চাই। ইরান ইস্যুতে ইরানে হামলা চালিয়েছে সেটি দৃশ্যমান এবং বলা হচ্ছে তাদের পারমাণবিক সব স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। পরবর্তীতে পেন্টাগন থেকে রিপোর্ট আসছে না সবকিছু ধ্বংস করা সম্ভব হয়নি, ইউএন থেকে বলা হচ্ছে এখন সবকিছু ধ্বংস করা সম্ভব হয়নি। তারপরও প্রেসিডেন্ট এবং ডিফেন্স সেক্রেটারি তাদের দাবিতে তারা অটল আছেন যে না, সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। যদি ধ্বংস করা নাই হয় তাহলে সেটি লুকিয়ে চাপিয়ে পরবর্তীতে আবার কি ইরানে আক্রমণ করার কোনো সুযোগ পাওয়া যাবে? কারণ যদি বলা হয় সব ধ্বংসই করা হয়েছে, পরবর্তীতে তো আর ইরানের সাথে এগুলো নিয়ে আলোচনা কিংবা পরবর্তীতে হামলা কোনো কিছু করার সুযোগ পাওয়া যাবে না। তাহলে কেন বলছেন প্রেসিডেন্ট সব ধ্বংস করে দেওয়া হয়েছে? রাজনৈতিক বক্তব্য? আপনি দারুণ সুন্দর রেটোরিক্যাল কোশ্চেন। তার অর্থ যদি প্রেসিডেন্ট এবং ডিফেন্স সেক্রেটারি বলে দেয় যে তারা সব ধ্বংস করে দিয়েছে, তাহলে তো আর আক্রমণ করার কোনো এক্সকিউজ থাকছে না। কিন্তু আমরা যেটা, এবং ইরানও কিন্তু দারুণ
মানে আমি দেখলাম যে খুব একটা ডিপ্লোম্যাটিক চাল চলেছে। তারা কিন্তু বলেছে যে আমাদের বেশ ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, যে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমাদের যে ধারণা যে বিভিন্ন আন্তর্জাতিক যে এজেন্সিস গুলো এবং আহ, মানে বিভিন্ন সংগঠনগুলো যে স্টাডি করেছে এবং আমরা যা দেখেছি, তাতে আমার মনে হয় যে মানে এটা ধ্বংস হয়েছে কিছু, কিন্তু এটাকে রিকভার করা আহ, ইরানের পক্ষে সহজ এবং খুব ফাস্ট করে ফেলবে। তার কারণ আমি বলি, আপনি বিল্ডিং ভাঙলে তো ওই বিল্ডিং একটু দূরে সরে গেলে আর একটা নতুন বিল্ডিং এ চলে গেলে, হ্যাঁ, কিন্তু যে ম্যান পাওয়ার যেটা যেটা মেরেছে ইসরায়েলি বম্বিং এ, জি, আমরা বেশ আমরা একটা কয়েকজনকে ছোট্ট মেরে বিরতি নিতে হচ্ছে প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, তারপরে আপনার কাছে আলোচনায় ফিরছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আবারও স্বাগত। বিরতির পর 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং হাসান ফেরদৌস। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, ইরান প্রসঙ্গে বলছিলেন। হ্যাঁ, ইরান প্রসঙ্গে আমি বলছি যে আপনি যদি দেখুন যে যে সবচেয়ে বড় যেটা সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র 10টা বম ওখানে মেরেছে, আর অন্যত্র দুই জায়গায় দুটো। এই 10টা যে বম মেরেছে, আমি দেখলাম যে 4টা হোল, মানে আমরা যে স্যাটেলাইট পিকচার দেখলাম, অ্যাজ এ সায়েন্টিস্ট আমি যখন ওটা দেখি, তখন মানে ওটা কিন্তু প্রায় আপনার যে মানে যে পেনিট্রেশনের অনেক ভিতরে ওই যে ওদের যে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ গুলো। কাজে আমার মনে হয় যে ওই যে বম্বিং করেছে, হ্যাঁ, প্রেসিশন বম্বিং করেছে, প্রথম বম্বিং এর গর্থে সেকেন্ড ওয়ান করার চেষ্টা করছে, হ্যাঁ, থার্ড ওয়ান, স্টিল ইট ক্যানট রিচ দ্য ডেপথ অফ দ্যাট। কাজেই আমার যেন মনে হয় যে যে ধ্বংস যা হয়েছে, বাইরে থেকে মনে হচ্ছে অনেক ধ্বংস, কিন্তু আসল যে কন্টেন্ট, যেখানে সেন্ট্রিফিউজ গুলো আছে, যেখানে ইউরেনিয়াম আছে, সেগুলোর আমার মনে হয় একটা খুব একটা ক্ষতি হয়নি। আর বিজ্ঞানী কয়েকজন উঁচু পর্যায়ের কয়েকজনকে মেরেছে, কিন্তু ইরানের প্রচুর বিজ্ঞানী রয়েছে। আমি যেহেতু সায়েন্সের সঙ্গে জড়িত, আমারই এক ছাত্র, ইরানিয়ান ছাত্র ও প্রফেসর একটা ইউনিভার্সিটির, ওর সঙ্গে মাঝে মাঝে কথা হয়। ইরানিয়ানরা কিন্তু শিক্ষা দীক্ষায় খুবই অ্যাডভান্স, মানে লেখাপড়ায়। তার অর্থ যে ওরা ওই যে কয়েকজন মারা গেছে সেগুলোকে কুইকলি সাবস্টিটিউট করার মতন ক্যাপাসিটি ইরানের রয়েছে। কাজে আমার যেন মনে হয় যে ইরান খুব কুইকলি এই তার যে নিউক্লিয়ার রিসার্চ এবং ডেভেলপমেন্টটাকে খুব কুইকলি রিকভার করবে। আরো একটা ঘটনা আমি বলি, ইন্টারেস্টিং, তারা কিন্তু এটাকে সামনে রেখে তারা কিন্তু অলরেডি যে নন প্রলিফারেশন ট্রিটি থেকে উঠে আসছে, পার্লামেন্ট অলরেডি ভোট দিয়ে দিয়েছে। আবার যে মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন, যেটা ভিয়েনাতে, আমি কিন্তু ওখানে কয়েকবার গিয়েছি, ওখানকার যারা ইন্সপেক্টর যারা আসবে, এটাও কিন্তু ইরান বন্ধ করে দিচ্ছে। তার অর্থ আমার মনে হয় খুব র্যাপিডলি ইরান উইল ডেভেলপ দ্য বম। কারণ যে অলরেডি আমি যে ইঙ্গিত পাচ্ছি বিভিন্ন এক্সপার্টের কাছ থেকে, যে সেন্ট্রিফিউজ গুলো তাদের অলরেডি আছে এবং আরো কতগুলোকে এনে they can make a cascade and quickly enrich the uranium and they will be ready. আপনি ধারণা করছেন যে তারা হয়তো দ্রুত আবার সেটি শুরু করবে। হাসান ফেরদৌস, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো, ইরানে হামলার পিছনে ইসরায়েলের অন্যতম একটি উদ্দেশ্য ছিল ইরানের রেজিমটাকে পরিবর্তন করা, সেটিও হয়নি, এবং ইরানের যদি পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস না করা যায় সেটিও হয়নি, যে দুটি উদ্দেশ্য নিয়ে। কিন্তু এই ইরানের হামলা পুরো বিশ্বের দৃষ্টিটা সরিয়ে দিয়েছে। ইউক্রেন, গাজা, এইসব ইস্যুতে এখন আর খুব একটা সোচ্চার কিংবা এগুলোই এখন আর হেডলাইনে নেই। হেডলাইনে চলে আসছে ইরানের আলোচনা আমরাও করছি, কিন্তু এই দুটো জায়গায় তো কোনো অগ্রগতি হচ্ছে না। এই দুটো জায়গায় তো সেই আগের জায়গা আছে, বরং বাড়ছে মাঝে মাঝে। আজকেও 500 ড্রোন হামলা করেছে রাশিয়া ইউক্রেনে। ও দুটি জায়গায় কি আর আলোচনা হবে, নাকি ওটা লম্বা সময়ের জন্য ঝুলে গেল? তার আগে একটু বলি, সরোয়ার ভাই যেটা বললেন, হ্যাঁ, তোমার শো আজকে আমার খুব ভালো লাগছে, কারণ আমি সরোয়ার ভাইকে আক্রমণ করতে পারছি। উনি বিজ্ঞানী, আমি বিজ্ঞানী নন বলে আমি অন্য বিজ্ঞানীদের বক্তব্য তোমাকে উদ্ধৃত করছি। উনি বললেন সেন্ট্রিফিউজেস, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি নাম করা সংগঠন, তারা একটা ডিটেইল রিপোর্ট দিয়েছে, কয়েকশো তারা ছবি চেপেছে। তার কি বলছে, যে বোমা পড়েছে 30,000 পাউন্ডের বোমা, এই বোমার ফলে সেন্ট্রিফিউজ গুলি কম্পন সহ্য করতে পারে না।
কম্পন হলে সেন্ট্রিফিউজ গুলি নষ্ট হয়ে যায়, কার্যকারিতা হারায়। ফলে তারা বলছে যে এই সেন্ট্রিফিউজ গুলি একটাও হয়তো আর কাজের নয়, 1 নম্বর। 2 নম্বর, এখন বলা হচ্ছে যে 400 কেজি এনরিচড ইউরেনিয়াম, 400 কেজি আগে সরিয়ে নেওয়া হয়েছে। এখন তুমি ছড়িয়ে নিতেই পারো, বলা হচ্ছে যে যারা স্কুবা ড্রাইভ করে তাদের যে হাতে যে যন্ত্র থাকে তাতে ভরেও নেওয়া যায়, এত ইজি নেওয়া, কিন্তু প্রসেস করা ইজি নয়। প্রসেস করবার জন্য তোমার প্রয়োজন শোধনাগার, যে শোধনাগার এই মুহূর্তে ইরানের নেই। ইউ ক্যান রিবিল্ড ইট। তারা কি করতে পারে বলা হচ্ছে বিজ্ঞানীরা, যে তারা 2টি বা 3টি ডার্টি বম বানাতে পারে। ডার্টি বম আর নিউক্লিয়ার বোমা এক জিনিস নয়। নিউক্লিয়ার বোমা আমরা 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 ছাড়ি মিসাইল দিয়ে, আর ডার্টি বম ক্যারি করতে হয় বিমানে করে, দূরপাল্লার বিমান, যা কিনা ইরানের নেই। এটা একটা দিক। সবচেয়ে বড় কথা, আমরা এই যুদ্ধে কি দেখলাম? যুদ্ধের প্রথম দিন ইরান তার আকাশটা পুরোপুরি ফ্রি হয়ে গেল। ইরান লস্ট দ্য এন্টায়ার এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের টপ লিডারশিপ, মিলিটারি লিডারশিপ মরে শেষ, টপ সায়েন্টিস্ট মরে শেষ। দেশটা ধ্বংসের প্রান্ত সীমায় এসে দাঁড়িয়ে পড়লো। ট্রাম্প সাহেব বললেন পালাও, সারা শহর লোক পালাচ্ছে তেহরান থেকে। তেহরান জেতেনি, ইরান জেতেনি, প্রিটেন্ড করছে। কারণটা ভেরি সিম্পল। এই যে এখন আরো একটা কথা বলে শেষ করি আগে, যে দেখেছো যে ইরান 14টা বোমা ফেলেছে কাতারের আমেরিকান ঘাটিতে, বেতন উপরে। বোমা ফেলবার আগে তারা কি করেছে? টেলিফোন করে বলেছে কাতারকে, ভাই পাঠাচ্ছে কিন্তু দেখো যেন কোনো ক্ষতি না হয়। এবং সেই খবরটা কাতার সময় মতো আমেরিকাতে পৌঁছে দিয়েছে। এবং 13টা বোমা আগেই নিষ্ক্রিয় হয়েছে, একটি বোমা খুব সেফলি গাইড করে তাকে নামানো হয়েছে, এক্সপ্লোড করেছে। এটাকে বলা হচ্ছে কাবুকি নৃত্য, ভিডিও গেম। ইরান ভিডিও গেম খেলছে। এখন আমাকে বলো, এই যুদ্ধের পর ইরানের কি পায়ে সে জোর আছে আবার বোমা বানানোর? ইসরায়েল এবং আমেরিকা, আমাদের ট্রাম্প সাহেব বসে থাকবেন এবং এই বোমা খাবার জন্য কি আবারও প্রস্তুত ইরান? ইরানটা কি? ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশের একটি। ইয়েমেন ছাড়া দ্য পুয়ারেস্ট কান্ট্রি হচ্ছে গিয়ে মিডল ইস্টে, গালফে ইরান। যেখানে ইসরায়েলের মাথা পিছু হয় $52,000, সেখানে ইরানের মাথা পিছু হয় $4,400। এটা ফাইট করবে কি করে? ফলে ইরানের জন্য বুদ্ধিমানের কাজ নয় পারমাণবিক অস্ত্র বানানো। পাশে যে দেশগুলি আছে, সৌদি আরব, কাতার, যারা অনেক ধনী, তারা তো বানাচ্ছে না। যে প্রস্তাবটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তোমার যে এনরিচ ইউরেনিয়াম আছে, এটা একটা কনসোর্টিয়ামে দিয়ে দেওয়া হোক, সবাই মিলে ব্যবহার করবো আমরা। ইরান কি বলেছে? আমরা শান্তিপূর্ণ কারণে এটা ডেভেলপ করতে চাই। ভেরি গুড। আয়াতুল্লাহ খোমেনি সাহেব বলেছেন যে আমরা বোমা বানাবোই না, ইসলামে পারমিট করে না। ওয়ান্ডারফুল। সেক্ষেত্রে আমেরিকা প্রস্তাব করেছে যে এই যে এনরিচ ইউরেনিয়াম, এগুলো একটা কনসোর্টিয়ামকে দেওয়া হোক, যাতে করে সবাই এই অঞ্চলে এর থেকে লাভবান হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের সরোয়ার ভাইকে বলি, আপনি জানেন কবে থেকে প্রোগ্রাম শুরু হয়েছে ইরানের? 1957 থেকে শুরু করেছে ইরান বোমা বানানোর। 57 থেকে এখনো বোমা বানিয়ে উঠতে পারেনি, কেউ পারবেও না কোয়াইট লাইকলি। যারা পারবে, আমি তোকে বললাম, ডার্টি বোমা বানাতে পারবে তারা, কোয়াইট পসিবল। কোনটা লাভজনক ইরানের জন্য? সবার সঙ্গে হাত মেলানো, সহযোগিতা করা, নাকি এবং ডিপ্লোম্যাটিক খুঁজে বের করা, নাকি যুদ্ধ করা? যে যুদ্ধে তার পরাজয় অনিবার্য। আমরা সবাইকে পছন্দ করি, জিহাদ করছে জিহাদ করছে। আমরা বলি এই ইরাকের সময় একই কথা বলেছি, আমরা জিহাদ করি আমেরিকার বিরুদ্ধে, জিহাদ করি আমরা ইসরায়েলের বিরুদ্ধে। আমি বলবো আসো, সব দেশ দেখো সর্বশেষ কি করছে। মিশর কি করছে, জর্ডান কি করছে, সৌদি কি করছে, কাতার কি করছে। সবাই ডিপ্লোম্যাটিক পথ খুঁজছে যাতে করে এই প্রবলেমটা আমার জন্য আমার ঘাড়ের উপরে সে না পড়ে। এবং আমেরিকা তোমাকে হাত বাড়িয়েছে তোমার দিকে। আমেরিকা কি করলো? 14টা বোমা পড়ার পরে ট্রাম্প সাহেব যেন কি করেছে? ধন্যবাদ জ্ঞাপন করেছে ইরানকে যে তারা এটাকে বাড়াবাড়ি করেনি। তার মানে একটা অলিখিত চুক্তি অলরেডি হয়ে গেছে ইরানের সাথে ট্রাম্প সাহেবের। কারণটা ট্রাম্প সাহেব এটা বাড়াতে আসলেই চান না। কেন চান না? যুদ্ধ যদি বাড়ে কি হবে? যুদ্ধ বলে পুরো অঞ্চলটা আনস্টেবল হয়ে পড়বে। কিভাবে এটা বুঝতে হবে? পুরো অঞ্চলে কিন্তু রাফলি 20% শিয়া, কোন দেশে অলমোস্ট 40%, যেমন ওমানে 40%, ইয়েমেন, বাহরাইনে অলমোস্ট 40%। যদি ইরান আক্রান্ত হয় এবং ল্যান্ড এবং ফুড সোলজার্সরা আসে, যদি সৈন্য এসে হাজির হয় ইসরায়েল থেকে বা আমেরিকা থেকে, তাহলে পুরো অঞ্চলটা
শিয়া বনাম সুন্নির যুদ্ধে পরিণত হবে, যার ফলে পুরো অঞ্চলটা অস্থির হয়ে পড়বে। এটা কেউ চায় না, এটা সৌদি চায় না, কাতার চায় না, ইসরায়েল চায় না, আমেরিকাও চায় না, বিকজ অভিজ্ঞতা আমাদের আছে। 2003 সালে কি দেখেছি আমরা ইরাকে, আমরা লিবিয়াতে কি দেখেছি আমরা, যে রেজিম চেঞ্জ করতে গেলে এই ঘটনা ঘটে। ইউ আনলিশ ফোর্সেস দ্যাট ইউ ক্যান কন্ট্রোল, এই শক্তিগুলিকে কন্ট্রোল করার ক্ষমতা তোমার নেই, ফলে পুরো অঞ্চলটা হয়ে পড়বে অত্যন্ত অশান্ত। এখন যে পর্যায়ে আমরা এগুচ্ছি, যে পথে এগুচ্ছি আমরা, পথটা কি? আমেরিকার মাধ্যমে তারা ইসরায়েলের সঙ্গে সহযোগিতা চুক্তি করছে, যাতে করে উভয় দেশই লাভবান হয়। কেমন যুদ্ধটা কি উত্তর? কি করবে আণবিক বোমা দিয়ে ইরান? বোমা ফেলবে ইসরায়েলের উপরে। আমরা একদিন কি বলতাম, আণবিক বোমা হচ্ছে ডেটারেন্স, মানে প্রতিরোধ করবে। ইট ডিডন্ট ওয়ার্ক বিটুইন পাকিস্তান এন্ড ইন্ডিয়া, উভয়ই আণবিক বোমা আছে, ডেটারেন্স তো হয়নি, তো যুদ্ধ করে গেল। ইরান আণবিক বোমা বানাচ্ছে, কই ডেটারেন্স তো হলো না। তার মানে আমাদের অন্য পথ দেখতে হবে। এই পথটা কি? কূটনৈতিক পথে আমাদের বর্তমান যে টেনশন গুলি আছে, প্রধান টেনশন কি? ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নে আমাদের ব্যর্থতা, গাজা প্রশ্নে আমাদের ব্যর্থতা। নাও ইজ এ টাইম, এখন সেই সময় যখন আসো সবাই মিলে আমরা চাপ প্রয়োগ করি নেতানিয়াহুর উপরে। তুমি তোমার বাবা উদ্দেশ্য সফল করেছো, ইরানকে তুমি কাবু করে ফেলেছো। নাও ইজ টাইম ফর ইউ টু রিজলভ প্রিন্সিপাল ইস্যু, ইসরায়েল গাজার গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিন প্রশ্নে দুই রাষ্ট্র সমাধানের দিকে এগুলো। সরি, আমি অন্য কথা বলে ফেললাম। আমরা প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আপনি যদি ইরান ইস্যুতে কিছু যোগ করতে চান, কিন্তু আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, যেটি শেষ পর্যন্ত মনে হচ্ছে অনেক হয়তো এটি নিয়ে সময় গড়াচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কিংবা এটি নিয়ে এটির বিরোধিতা করা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত এটি পাশ হতে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। আপনার ধারণাটা শুনবো। হ্যাঁ, আমি আগে হাসান ফেরদৌসীর সঙ্গে কিন্তু আমি একমত যে যুদ্ধ ভালো ব্যাপার নয়। হ্যাঁ, এবং ইরান যদি শান্তির দিকে যায় তাহলে ইরানেরই লাভ এবং অন্যান্য সবার লাভ। আরো একটা ব্যাপার, যে সবচেয়ে যেটা আসল গুরুত্বপূর্ণ ব্যাপার মধ্যপ্রাচ্যের, সেটা হলো প্যালেস্টাইনের মুক্তি, তাদের স্বাধীনতা। তার অর্থ ওই টু স্টেট সলিউশন। এই দুটো এটা যদি করা যেতে পারে, টু স্টেট সলিউশন, তাহলে সেটা সবার জন্য মঙ্গল নিয়ে আসবে এবং ওখানে যুদ্ধ বিগ্রহের কোনো প্রয়োজন নেই। মানে ইরান যে বর্তমানে যেটা ওরা করছে, পার্লামেন্টে যে আইন পাশ করেছে, সেগুলো তারা করেছে। হ্যাঁ, আমার কি এর পিছনে সমর্থন রয়েছে? না, আমার সমর্থন নেই, কিন্তু ওরা এটা করেছে। ওদের উদ্দেশ্য এখনো বোঝা যাচ্ছে না, কারণ ইরানের যে গভর্নমেন্ট, সেটা একটা থিওলজিক্যাল গভর্নমেন্ট, একটা মোল্লাতন্ত্র। এই মোল্লাতন্ত্রের মধ্যে অনেক সময় অনেক ইমপ্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপার ঘটতে থাকে, এবং সেটাই যদি তারা শিকার হয়, তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ যে একটা ভালো হওয়ার ব্যাপার, সেটা নাও ঘটতে পারে, এটাই আমার মনে হয়। এবং ভিতরে কিন্তু ইরানের ভিতরে একটা কিন্তু বিদ্রোহেরও ভাব আছে। কতগুলো গ্রুপের মানে মোটামুটি মুভমেন্ট আছে ওখানে, কাজে বলা যায় না যে ভবিষ্যতে ওখানে কি হবে। কিন্তু আমি যেটা প্রথম বলেছিলাম, যে যে বম্বিং এর জন্য যে সেন্ট্রিফিউজের কথা, যে কম্পনে সেন্ট্রিফিউজ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু দেখুন, যারা সেন্ট্রিফিউজ অন্যের কাছ থেকে কিনে নিজেরা বানিয়েছে, তারা কিন্তু সেন্ট্রিফিউজ বানানো কিছুই না। হোয়াট ইজ সেন্ট্রিফিউজ? আমাদের দেশে কুলা আছে, আপনার খেয়াল আছে? কুলা, আমরা যেরকম ধানই করি, ময়লা ধানের যে ইগুলো একদিকে চলে যায়, এটা ইট ইজ এ কাইন্ড অফ, মানে আমি যদি একটা মানে খুব ক্রুড এক্সাম্পল দেই, দিস ইজ কাইন্ড অফ সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউজ করে কি, ঘুরিয়ে যে ইউরেনিয়ামের যে বিভিন্ন ম্যাস ডিস্ট্রিবিউশন আছে, সেটাকে ওরা সেপারেট করে দেয়। সেখানে সবচেয়ে যেটা দরকার, এনরিচড যে ইউরেনিয়াম, সেটা একদিকে চলে যায়, অন্যগুলো অন্যদিকে, এইভাবে সেপারেশনটা হয়। এই টেকনোলজি ইরান কিন্তু অলরেডি জানে। এই জন্য আমি বললাম যে ওরা যদি শান্তির দিকে না গিয়ে যদি অশান্তিতে ঢুকতে চায়, তাহলে কিন্তু তারা ওটা সাবস্টিটিউট করতে পারবে। আচ্ছা, যাই হোক, ওকে, একটু সম্ভবত হাসান ফেরদৌস কিছু একটা যোগ করতে চাইছেন আপনার এই আলোচনার সঙ্গে ইরান ইস্যুতে। হ্যাঁ, আমি এক মিনিট দেবো। তা হচ্ছে যে ইরানের একটা থিওক্রেটিক গভর্নমেন্ট, রিপ্রেসিভ। এই লোকটি খামেনি
35 বছর ধরে ক্ষমতায়, আনইলেক্টেড, 35 বছর। এবং এই 35 বছর প্রায় প্রতি বছরই ইরানে বিদ্রোহ ঘটে। 2 বছর আগে একটি মেয়ে তার চুলে কি বলে হিজাব ছিল না বলে তাকে জেলখানায় মরতে হয়েছে, এবং তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে বিদ্রোহ হয়েছে। দমন করা হচ্ছে কিভাবে? কঠোর ভাবে, জেল জুলুম দিয়ে। গত 7 দিনে 700 মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। কি বলে? স্পাই বলে, মোসাদের এজেন্ট বলে। জি, স্পাই বলে। তার মানে রিপ্রেসিভ রেজিম। একে প্লিজ সমর্থন করবেন না কোনো কারণে, জিহাদের নামে একে সমর্থন করবেন না। এটা একটা আনডেমোক্রেটিক, রিপ্রেসিভ, অটোক্রেটিক রেজিম। তাকে সমর্থন কেন করব আমরা? বিশেষ করে আমি আমেরিকার পক্ষ থেকে বলছি, আমি কেন করব? তার চেয়ে বরং আমরা একটা ইরানের পক্ষে কাজ করে এমন গণতান্ত্রিক শক্তিকে আমরা ওয়েলকাম করি। ইরানের যে বর্তমান প্রেসিডেন্ট, তিনি কি বলেছেন যে আমাদের উচিত হবে, তিনি বলেছেন উচিত হবে এই শক্ত হাতটা একটু দুর্বল করা, যাতে করে হাত ছেড়ে বাঁচতে পারে। কিন্তু ওই যে বললাম, ইরানের যে বর্তমান লিডারশিপ, তাদের জন্য ওই অস্ত্র, আণবিক অস্ত্রটা হচ্ছে তাদের ক্ষমতা টিকে থাকার একটা পথ। তাদের শত্রু খুঁজতে হবে। শত্রু আমার চাই, আমেরিকার শত্রু, ডেথ টু আমেরিকা। ইসরায়েল আমার শত্রু, ডেথ টু ইসরায়েল। এই শত্রু হচ্ছে আমার জিহাদের অবলম্বন। আমি বলবো যে ভাই আসুন, আমেরিকাকে শত্রু না বানিয়ে, ইসরায়েলকে শত্রু না বানিয়ে আমরা পথ খুঁজি কিভাবে আমরা কোএক্সিস্ট করতে পারি। আমরা তাতে আমরা সবার লাভ। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আমরা বিগ বিউটিফুল বিল নিয়ে খুব সংক্ষেপে শুনতে চাচ্ছি। খুব সংক্ষেপে। আচ্ছা, বিগ বিউটিফুল যেটা বিল, এটা যে আমার মনে হয় যে ডিবেট হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা পাস হয়ে যাবে আমার যা মনে হয়, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে ইচ্ছাগুলো সেগুলোরই প্রতিফলন ঘটবে। কিন্তু এই যে বিলের যে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে খুব আয়রনিক্যাল মনে হয়, যে রিপাবলিকান পার্টি সবসময় বলে যে আমরা চাই কম খরচ করতে, লোন কম করতে, এটা হলো তাদের মেইন প্রিন্সিপাল। দেখুন, তাদেরই দল দুটো হাউসই রয়েছে, মানে আপার হাউস মানে সেনেটেও রয়েছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দুটোতেই। এবং তারা যে বিলটা পাশ করতে যাচ্ছে, সেখানে আপনার যে ডেফিসিট হবে, চিন্তা করে দেখুন, 3.3 ট্রিলিয়ন প্লাস ডলার, মানে এখানে হবে, যেটা 1 ডেকেডে, মানে 10 বছরে এটা হবে। চিন্তা করে দেখুন, বর্তমানে যে যুক্তরাষ্ট্রের জিডিপি, এটা হলো মানে এটা মানে বারবার চেঞ্জ হয়, কিন্তু ইট ইজ মানে লোয়ার 20s, মানে 23, 24, 25 এই রেঞ্জের ট্রিলিয়ন। আর ওদিকে এর লোন হয়ে গেছে 30-র উপরে, 35, 36 এর মতন, এবং প্রতিদিন বাড়ছে। তার অর্থ যে মানে আমার কাছে হাসি পায় যে দলটা, সে সবসময় তার কনজারভেটিভের মেইন যেটা ধারণা যে আমরা কম খরচ করব, কম ট্যাক্স, কম খরচ, হ্যাঁ, শুধুমাত্র মানে সামরিক বাহিনীর ব্যাপারে আমরা খরচ করব, আর সব খরচ কমিয়ে দেব, সেই দলেরই এই যে মানে বিশাল বাজেটটা, বিগ এন্ড বিউটিফুল সো কল, এটা যে হতে যাচ্ছে, মজার জিনিস যে এতে যে এত বিশাল ডেফিসিট হচ্ছে, এ ব্যাপারে কিন্তু রিপাবলিকানদের এই যে মানে ককাস, যে ফ্রিডম ককাস, ওদের কিন্তু খুব মানে মানে হম্বিতম্বি শুনছি না। কিন্তু ডেমোক্রেটিক পার্টির কেউ যদি কোনো বাজেটে একটু বাড়িয়ে দেয়, কোনো মানে যেটা এন্টাইটেলমেন্ট টাইপের, গরিব লোকের যে সুবিধা হয়, এরকম যদি আপনার মানে ট্রিলিয়ন, কয়েক বিলিয়ন ডলার বাড়াতে চায়, তাহলেই কিন্তু রিপাবলিকানরা একদম ঘেউ ঘেউ করে ওঠে। ওই যে এরা বিশেষ করে যে আমরা একটু সময় কম থাকায় হাসান ফেরদৌস, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। খুব চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। কংগ্রেসে আমরা দেখেছি কিভাবে এটিকে পাশ করে আনা হয়েছে, ইভেন রিপাবলিকানরা এটার বিরোধিতা করছিলেন। এখন সেনেটে যদি এটি পাশ হয়ে যায়, এত বড় একটা বিষয়, আসলেই বিগ, আসলেই বিউটিফুল কিনা সেটি হয়তো পরে আলোচনা করা যাবে, কিন্তু এটি যদি পাশ করে নিতে পারেন প্রেসিডেন্ট, তাহলে তিনি যে আসলে একক ক্ষমতার অধিকার এবং তাকে চ্যালেঞ্জ করার যে কোনো শক্তি নেই, তিনি তার ইচ্ছেগুলোকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন, সেটি কি রাজনৈতিকভাবে প্রমাণিত হবে কিনা, অর্থাৎ এটি তার অনেক বড় একটি রাজনৈতিক বিজয় হয়ে দাঁড়াবে কিনা? কোনো সন্দেহ নেই। আমি কবির ভাইয়ের সঙ্গে সরোয়ার ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত, তিনি ঠিক ব্যাখ্যা করেছেন, এবং তোমার সাথে আমি একমত। এই যে এই বিল পাস হবে, এবং পাস হওয়া মানে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে কতটা পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট তা আবার প্রমাণিত হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি। টম টেলিস,
নর্থ ক্যারোলিনা থেকে একজন নির্বাচিত একজন সেনেটর, তিনি আপত্তি করেছিলেন, বলেছেন যে এতে এত ব্যয় বাড়ানো হচ্ছে, ঋণ বা বেড়ে যাচ্ছে, এটা আমাদের নীতির বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা, এর ফলে লক্ষ লক্ষ মেডিকেড গ্রহীতা তাদের মেডিকেড বেনিফিট হারাবেন, কেমন 11 মিলিয়ন, মানে 1,10,00,000 লোক মেডিকেড হারাবেন বলা হচ্ছে, আপত্তি করেছিলেন। এবং তাতে আমাদের ট্রাম্প সাহেব এত ক্ষিপ্ত হয়েছেন যে বলেছেন তোমার বিরুদ্ধে আমি প্রাইমারি চ্যালেঞ্জের বসাবো। আর আজকে টম টিলিজ বলেছেন তিনি আর দাঁড়াবেন না। তার মানে ট্রাম্প সাহেব জাস্ট হুঙ্কার দিলেন, সঙ্গে সঙ্গে টম টিলিজ সাহেব বেড়ালের মতো লেজ গুটিয়ে সরে গেলেন। হি ইজ দ্যাট পাওয়ারফুল। তার মানে রিপাবলিকানরা অনেকে মনে করছেন যে এই বিলটি পাশ হওয়ার পরে তারা দুদিকেই আসলে তাদের শাখের করাতের মধ্যে তারা পড়ে যাবেন, কারণ এটি পাশ হলে তারা জনপ্রিয়তা হারাতে পারেন, আবার যদি বিরোধিতা করেন তারা এখন, তাহলে প্রেসিডেন্টের রোষানলের শিকার হতে পারেন। এটি রিপাবলিকানদের ভিতরকার অনুভূতি। আপনিও কি মনে করেন যে মধ্য যে নির্বাচনটি হবে সেইখানে এই বিলটি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে, নাকি এটি আসলে ইতিবাচক হবে বলে জনগণ মনে করবে? এটির প্রভাব ফল পেতে সময় লাগবে, ইমিডিয়েটলি আমি ফল পাবো না, এর ফল পেতে আরো 2 বছর সময় লাগবে আমার, কেমন? ডেমোক্রেটের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ ডেমোক্রেট নিজেরাই, তাদের কোন রকম পলিসি গাইডলাইন্স এখনো তৈরি হয়নি, মেসেজিং তৈরি হয়নি, তারা বিভক্ত। একটু আগে বললাম আমরা প্রজন্মগত ব্যবধান তাদের মধ্যে তৈরি হয়েছে, নতুন লিডারশিপ চ্যালেঞ্জ করছে পুরনোদেরকে। এই কনফ্লিক্ট রিজলভ না করতে পারলে ডেমোক্রেটিক পার্টি বিপদে পড়বে। সর্বশেষ জনমত জরিপ যে দেখতে পাচ্ছি কি আমরা 2024 সালের নির্বাচনের সময় তাদের যে লেভেল ছিল তার থেকে তারা 10-15% তারা লুজ করছে, মানে দে আর নট ভেরি কম্পিটিটিভ রাইট নাও। ফলে আমি মনে করি না যে এই বিলটাই একমাত্র ফ্যাক্টর হবে ট্রাম্প সাহেবের বিরুদ্ধে ডেমোক্রেটদের, বাট ইট ক্যান বিকাম এ ফোর্স, ইট ক্যান বিকাম এ পাওয়ারফুল টুল যদি ডেমোক্রেটরা এটাকে প্রপারলি ব্যবহার করতে পারে, হুইচ আই ডোন্ট থিংক দে উইল। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে এবং দর্শক আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী রোববার রাত 10টায় আবারও 7 দিনের বিশ্ব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।